দ্বিতীয় দিনের মতো ইরানে যুক্তরাষ্ট্রের হামলা, বন্দর আব্বাস সহ বিভিন্ন শহরে শক্তিশালী বিস্ফোরণ, নিহত এক। কুয়েত ও বাহরাইনে মার্কিন স্থাপনায় পাল্টা আঘাত। আয়াতুল্লাহ আলী খামেনির শোকযাত্রায় ইরাকে মানুষের ঢল, আগ্রাসনের বিরুদ্ধে কারবালা, বৈরুতে প্রতিরোধের হুঙ্কার। আজ মাশহাদে প্রয়াত নেতার দাফন। ভারতের পশ্চিমবঙ্গে কিশোরী ধর্ষণ ও খুনের ঘটনায় উত্তেজনা, কলকাতায় তৃণমূল বিজেপি নেতাকর্মীদের হাতাহাতি, শান্তিপূর্ণ মিছিলে বাধার অভিযোগ মমতার। এবং বিশ্বকাপের শেষ আটের লড়াই, প্রথম কোয়ার্টার ফাইনালে ফ্রান্সের প্রতিপক্ষ মরক্কো। একাধিক ইনজুরিতে চিন্তায় ফরাসিরা, জয়ের বিকল্প ভাবছে না অ্যাটলাস লায়ন্স। ইরানে টানা দ্বিতীয় দিনের মতো বিমান হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। বন্দর আব্বাস, চাবাহার সহ বেশ কয়েকটি শহরে শক্তিশালী বিস্ফোরণের খবর পাওয়া গেছে। নিহত হয়েছেন একজন। ওয়াশিংটনের এমন আগ্রাসনকে চুক্তির চরম লঙ্ঘন হিসেবে আখ্যা দিয়েছে তেহরান। একই সঙ্গে কুয়েত ও বাহরাইনে মার্কিন স্থাপনায় পাল্টা আঘাতের দাবি করেছে আইআরজিসি। যদিও ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন ইরানের সঙ্গে পূর্ণমাত্রার যুদ্ধ শুরুর পরিকল্পনা তার নেই। হরমুজ প্রণালীতে বাণিজ্যিক জাহাজে ইরান আক্রমণ চালিয়েছে এমন অভিযোগের জেরে দেশটিতে আবারও হামলা চালিয়েছে মার্কিন সেনারা। বন্দর আব্বাস, সিরিক, কোনারাক ও চাবাহার সহ বেশ কয়েকটি প্রধান শহরে একের পর এক শক্তিশালী বিস্ফোরণের শব্দ শোনা গেছে। পরিস্থিতি মোকাবিলায় বন্দর আব্বাস ও বুশেহর প্রদেশে সক্রিয় করা হয়েছে বিমান প্রতিরক্ষা ব্যবস্থা। ভারী বোমাবর্ষণের জেরে চাবাহার সহ কিছু এলাকার বিদ্যুৎ সংযোগ সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে পড়ে। হঠাৎ করেই ওয়াশিংটনের এই হামলাকে সমঝোতা স্মারকের চরম লঙ্ঘন বলে তীব্র নিন্দা জানিয়েছে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়। তেহরানের অভিযোগ, কূটনৈতিক আলোচনার পিঠে ছুরি মেরে মার্কিন প্রশাসন শুধু সামরিক উস্কানি বাড়ায়নি, বরং ইরানের বিরুদ্ধে অর্থনৈতিক যুদ্ধও শুরু করেছে। এই বিপজ্জনক সংঘাতের সব দায় যুক্তরাষ্ট্রকেই নিতে হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। একই সাথে মধ্যস্থতাকারী দেশ পাকিস্তানও গভীর উদ্বেগ প্রকাশ করে দুই পক্ষকেই সংযম দেখানোর আহ্বান জানিয়েছে। হুঁশিয়ারি উচ্চারণ করে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইরানের বিমান প্রতিরক্ষা ব্যবস্থা এবং বর্তমান নেতৃত্বকে একদিনেই গুড়িয়ে দেওয়া হয়েছে এবং তারা হামলা চালালে মার্কিন বাহিনী 10 গুণ বেশি শক্তিশালী আঘাত করবে। ট্রাম্প আরও দাবি করেন তিনি এখন ইরানিদের 1 নম্বর টার্গেট। And you know what? I may be gone too, because I'm their number one target. It's out all over the place. I'm their number one because they're scum. That's the way they act, and that's the way they've done it for 47 years. এদিকে মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স সাফ জানিয়েছেন, ইরান যদি হরমুজ প্রণালী বন্ধের চেষ্টা করে তবে মার্কিন সামরিক বাহিনী আরও কঠোর জবাব দেবে। ভারত ও আফগানিস্তানের কাঁধে বন্দুক রেখে এক ঢিলে দুই পাখি মারার এক ভয়ঙ্কর খেলায় মেতেছে ইসরায়েল। সাধারণ দৃষ্টিতে এটিকে মিত্রতা মনে হলেও এর মূল লক্ষ্য ভারতের চিরশত্রু, পরমাণু শক্তিধর মুসলিম দেশ পাকিস্তান এবং ইসরায়েলের নিজের প্রধান শত্রু আরেক মুসলিম দেশ ইরানকে একযোগে শায়েস্তা করা। দূরত্বের হিসাবে নয়াদিল্লি আর তেল আবিব একে অপরের থেকে 1000 মাইল দূরে অবস্থিত, কিন্তু ক্ষমতার গোপন হিসাব নিকাশ ও স্বার্থের কারণে দূরত্বের সীমানা মুছে গিয়ে ভারত এখন হয়ে উঠেছে ইসরায়েলের সবচেয়ে বড় কৌশলগত বন্ধু। দিল্লিকে ব্যবহার করে তেহরান ও ইসলামাবাদকে কোণঠাসা করতে পারবে তেল আবিব। নেতানিয়াহু সরকারের সুদূর প্রসারী পরিকল্পনার কেন্দ্রবিন্দুতে রয়েছে আফগানিস্তান। ভারতের সাথে আফগানিস্তানের ঐতিহাসিক সুসম্পর্ককে হাতিয়ার বানাতে চায় ইসরায়েল। তাদের মূল উদ্দেশ্য আফগানিস্তানের মাটিতে অস্থিরতার আগুন জ্বালিয়ে রাখা। দেশটির অভ্যন্তরীণ পরিস্থিতি সবসময় অশান্ত রাখতে পারলে সবচেয়ে বড় ধাক্কা খাবে ইরান। ইরানের সাথে আফগানিস্তানের রয়েছে দীর্ঘ সীমান্ত, ফলে আফগান ভূখণ্ডে বড় ধরনের বিশৃঙ্খলা ইরানকে ঠেলে দেবে গভীর নিরাপত্তা সংকটের মুখে। আর এই সুযোগটি নিতে চায় ইসরায়েল। অবশ্য এসব ধারণাকে অনেকেই ষড়যন্ত্র তত্ত্ব হিসেবে উড়িয়ে দেন, কিন্তু সংশ্লিষ্ট নানা গুঞ্জন ও তথ্যাদি তৈরি করে ভিন্ন ভাবনার অবকাশ। ইসরায়েল ও তার উগ্রপন্থী প্রশাসনের নেয়া কৌশলের সবচেয়ে বড় লক্ষ্য হল ভারতের চিরশত্রু পাকিস্তান। পারমাণবিক শক্তির অধিকারী পাকিস্তানকে বিশ্বমঞ্চে এক বড় হুমকি মনে করে ইসরায়েল। তাই ভারতের সাথে হাত মিলিয়ে তারা পাকিস্তানের উপর সার্বক্ষণিক একটি মনস্তাত্ত্বিক চাপ বজায় রাখার চেষ্টা করছে। এই অঞ্চলে এমন অস্থিরতার ফাঁদে পড়বে আরেক পরাশক্তি চীন। আফগানিস্তানের সাথে সীমান্ত থাকায় চীন ও পাকিস্তানকে সবসময় থাকতে হবে চাপের মধ্যে, আর এই পরিস্থিতি ইসরায়েল দেবে বড় ধরনের সুবিধা।
ভারতের সঙ্গে ঘনিষ্ঠতা বৃদ্ধির মাধ্যমে ইসরায়েল আরও একটি বড় লক্ষ্য অর্জন করতে মরিয়া চেষ্টা চালিয়ে যাচ্ছে। সেটি হলো পাকিস্তান, সৌদি আরব এবং তুরস্কের মধ্যকার সম্ভাব্য শক্তিশালী মুসলিম জোটকে ভেতর থেকে দুর্বল করে দেওয়া। আফগান মাটিতে নিজেদের প্রভাব খাটিয়ে তেল আবিব নিশ্চিত করতে চায় এই অঞ্চলের কোনো জোট শক্তি যেন কোনো অবস্থাতেই ফিলিস্তিন কিংবা ইরানের পক্ষে আওয়াজ তুলতে না পারে। ইসরায়েল আসলে চায় দক্ষিণ এশিয়ায় তার প্রতিদ্বন্দ্বী রাষ্ট্রগুলো যেন নিজেদের সমস্যা নিয়েই সবসময় ব্যস্ত থাকে। আবারও তুমুল পাল্টাপাল্টি সংঘর্ষে জড়িয়ে পড়ল ইরান ও আমেরিকা। যুদ্ধবিরতি ভঙ্গ করে ইরানের ৮০টি স্থাপনায় হামলা চালিয়েছে মার্কিন বাহিনী। পাল্টা জবাবে কুয়েত ও বাহরাইন সহ মধ্যপ্রাচ্যে থাকা অন্তত ৮৫টি মার্কিন লক্ষ্যবস্তুতে আঘাত এনেছে তেহরান। ধ্বংস করেছে $৩.৫ কোটি দামের মার্কিন ড্রোন। আর এরপরে ইরানের নেতাদের জঘন্য, অসুস্থ মানুষ ও নৃশংস সহিংস প্রকৃতির লোক উল্লেখ করে যুদ্ধবিরতি শেষের ঘোষণা দেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আবারও কি বড় যুদ্ধ ছড়িয়ে পড়বে? তবে এবার কি হবে ট্রাম্পের পরিণতি? ইরান কি আগের চেয়েও ভয়ঙ্কর জবাব দেবে? আবারও যুদ্ধ, আবারও ইরানকে ধোঁকা দিয়ে যুদ্ধবিরতি ভেঙে দেশটিতে মুহুর্মুহু হামলা চালিয়ে যাচ্ছে আমেরিকান বাহিনী। রেহাই পায়নি বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জলপথ হরমুজ প্রণালীও। জলপথটিতে ইরানের বিপ্লবী বাহিনী IRGCর 60টিরও বেশি ছোট নৌকার পাশাপাশি ইরানের বিমান প্রতিরক্ষা ব্যবস্থা, উপকূলীয় রাডার সাইট, ক্ষেপণাস্ত্র কেন্দ্র সহ মোট 80টি স্থাপনায় হামলা চালিয়েছে আমেরিকা। পাল্টা জবাব দিতে এবারও দেরি করেনি ইরান। মধ্যপ্রাচ্যের অন্তত 85টি মার্কিন লক্ষ্যবস্তুতে আঘাত এনেছে তারা। এরই মধ্যে যুদ্ধবিরতি শেষের ঘোষণাও দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট। ফলে প্রশ্ন উঠছে, যুদ্ধবিরতি আলোচনার মাঝে হঠাৎ করে একতরফাভাবে কেন তার শেষের ঘোষণা দিল আমেরিকা? আয়াতুল্লাহ আলী খামেনির জানাজার সময়ে ইরানে কোনো হামলা হবে না, আমেরিকার সেই প্রতিশ্রুতি কি তাহলে মিথ্যা? এমনকি খামেনির জানাজা ও দাফন শেষ হওয়ার পরই নতুন করে ইরান ও আমেরিকার আলোচনায় বসার কথা ছিল। তারই বা কি হবে? কেন প্রতিশ্রুতি রাখেনি মার্কিনিরা? কেন এই বিশ্বাসঘাতকতা? নতুন করে এই যুদ্ধের শুরু মঙ্গলবার। হরমুজ প্রণালীতে সৌদি আরব ও কাতারের 3টি ট্যাঙ্কার জাহাজে হামলার অভিযোগ তুলে ইরানের ওপর বিধ্বংসী হামলা শুরু করে মার্কিন বাহিনী। মার্কিন সেন্ট্রাল কমান্ড সেন্টকম জানিয়েছে, যুদ্ধবিরতি লঙ্ঘন ও হরমুজ প্রণালীতে নৌ চলাচলের স্বাধীনতায় বাধা দেয়ায় ইরানের বন্দর আব্বাস, সিরিক ও কেশম দ্বীপে হামলা চালানো হয়েছে। অন্তত 80টি লক্ষ্যবস্তুতে হামলার দায়ও স্বীকার করেছে সেন্টকম। হামলার আগেই গেল মাসে সমঝোতা স্মারক সইয়ের পর ইরানের ওপর থেকে তেল বিক্রির যে নিষেধাজ্ঞা সাময়িক সময়ের জন্য তুলে নেওয়া হয়েছিল, সেই নিষেধাজ্ঞাও পুনর্বহাল করেছে মার্কিন ট্রেজারি ডিপার্টমেন্ট। শুধু তাই নয়, হরমুজ প্রণালীতে হামলা চালানোই ইরানকে অসুস্থ জাতি আখ্যা দিয়ে চলমান যুদ্ধবিরতি শেষ করার ঘোষণাও দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ওরা অসুস্থ, ওরা জঘন্য হিংস্র জাতি, ওদের নেতৃত্ব দেয় অসুস্থ লোকেরা। আমরা আলী খমেনির শেষকৃত্যের কাজ শেষ করার সুযোগ দিয়েছিলাম, তার বদলে ওরা হরমুজ প্রণালীতে রকেট ছুটতে শুরু করে। তাই আমরা ওদের উপর খুব কড়া আঘাত এনেছি, খুবই কড়া। আমি মনে করি সব শেষ। আমি ওদের সাথে আর কোনো সম্পর্ক রাখতে চাই না। হরমুজ প্রণালীতে হামলার বিষয়ে কোনো প্রতিক্রিয়া না জানালেও মার্কিন হামলার জবাব সাথে সাথেই দিয়েছে খামেনির দেশ। মধ্যপ্রাচ্যের অন্তত 85টি মার্কিন লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে ইরানের বিপ্লবী বাহিনী IRGC। কুয়েতের আলী আল সালেম বিমান ঘাঁটি ও বাহরাইনে থাকা মার্কিন ৫ম নৌবহরের সদর দপ্তরে বিধ্বংস চালিয়েছে ইরানি বাহিনী। সেই সাথে যুক্তরাষ্ট্রের কোটি টাকার দামি MQ-9 ড্রোনও ভূপাতিতের দাবি করেছে IRGC। ইরানের ওপর উস্কানিমূলক হামলা চালিয়ে ও তেল বিক্রির ওপর নতুন করে নিষেধাজ্ঞা দিয়ে যুক্তরাষ্ট্র গেল মাসে সই করা সমঝোতা স্মারকের ১, ২ ও ১০ নম্বর শর্ত লঙ্ঘন করেছে অভিযোগ করে নিন্দা জানিয়েছে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়। সমঝোতা চুক্তি লঙ্ঘনের আরও কঠোর জবাব দেওয়ার হুঁশিয়ারিও দিয়েছে তেহরান। আর ইরান আমেরিকার নতুন করে পাল্টাপাল্টি হামলায় জড়ানোর পরও হরমুজ প্রণালীতে স্বাভাবিক রয়েছে জাহাজ চলাচল। তবে নতুন করে মার্কিন হামলার পর এবার হরমুজ প্রণালী বন্ধ করে দেওয়ার দাবি জানিয়েছে সাধারণ ইরানিরা। এদিকে ইরান ও আমেরিকার মাঝে নতুন করে সংঘাত শুরু হওয়ায় বিশ্ববাজারে আবারও বেড়েছে তেলের দাম। এদিকে এবার ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনির প্রতি শ্রদ্ধা নিবেদন করেছে প্রতিবেশী দেশ ইরাকের সর্বস্তরের মানুষ। পবিত্র নগরী কারবালা ও নাজাফে প্রয়াত নেতার জানাজাকে কেন্দ্র করে শোকযাত্রায় যোগ দিয়েছে লাখো জনতা। আলী খামেনির কফিনবাহী বিমানটি মঙ্গলবার সন্ধ্যার পর ইরাকের নাজাফে পৌঁছলে বিমানবন্দরে শোকাবহ এক পরিবেশ তৈরি হয়। ইরাকে যাওয়া প্রতিনিধি দলে ছিলেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। কফিনটি গ্রহণের জন্য নাজাফের আল আশরাফ আন্তর্জাতিক বিমানবন্দরে উপস্থিত হন ইরাকের প্রধানমন্ত্রী আলী আল জায়েদি।
আলী খামেনির জানাজাকে কেন্দ্র করে আশেপাশের আরব দেশগুলো থেকে বিপুল সংখ্যক মানুষ কারবালায় যাবার সম্ভাবনা থাকায় বুধবার সরকারি ছুটি ঘোষণা করেছেন ইরাকের প্রধানমন্ত্রী। আলী খামেনির জানাজায় অংশ নিতে বুধবার সকাল থেকেই শোক র্যালি নিয়ে রাস্তায় নেমে আসেন নাজাফের নগরবাসী। এদিন সকাল 6টায় নাজাফের এয়ারপোর্ট রোডের আল কুফা ব্রিজ থেকে কফিনবাহী গাড়ির বহর বিভিন্ন রাস্তা প্রদক্ষিণের জন্য যাত্রা শুরু করে। কারবালার গভর্নর জানিয়েছেন, কারবালায় জানাজা হয় স্থানীয় সময় বিকেল 4টায়। পূর্ব পরিকল্পনা অনুযায়ী নাজাফে প্রায় 6 কিলোমিটার আর কারবালায় 5.8 কিলোমিটার দীর্ঘ শোকযাত্রা হয়। সার্বিক আনুষ্ঠানিকতা শেষে আলী খামেনির কফিন আবারও ইরানে ফিরিয়ে নেওয়া হবে। বৃহস্পতিবার মাশহাদ শহরে আরেকটি শোভাযাত্রা ও জানাজার পর তাকে হজরত ইমাম রেজার মাজারে দাফন করা হবে। নিষেধাজ্ঞা প্রত্যাহার করে তুরস্কের কাছে অত্যাধুনিক F-35 যুদ্ধবিমান বিক্রির ঘোষণা দিয়েছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মঙ্গলবার তুরস্কে পশ্চিমা সামরিক জোট ন্যাটোর শীর্ষ সম্মেলনে যোগ দিয়ে দেশটির প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানের সাথে বৈঠকের আগে এই ঘোষণা দেন ট্রাম্প। তবে উদ্বেগের মধ্যে পড়েছে মার্কিন মিত্র ইসরায়েল। তুরস্কের কাছে যুক্তরাষ্ট্র F-35 স্টেলথ যুদ্ধবিমান বিক্রি করলে তা মধ্যপ্রাচ্যে ইসরায়েলের সামরিক শ্রেষ্ঠত্ব ও নিরাপত্তার জন্য বড় হুমকি বলে মনে করছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। মুসলিম বিশ্বের বলিষ্ঠ কণ্ঠস্বর হিসেবে নিজের জনপ্রিয়তা ধরে রেখেও কিভাবে পশ্চিমাদের কাছ থেকে ফায়দা হাসিল করতে হয় তা আরও একবার প্রমাণ করলেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান। সব জল্পনার অবসান ঘটিয়ে অবশেষে তুরস্কের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নিয়ে অত্যাধুনিক F-35 যুদ্ধবিমান বিক্রির ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তুরস্কের রাজধানী আঙ্কারায় 7 জুলাই থেকে শুরু হয়েছে ন্যাটোর 36তম শীর্ষ সম্মেলন। 2 দিনব্যাপী এই সম্মেলনে জোটের 32টি সদস্য দেশের রাষ্ট্রপ্রধানরা অংশ নিচ্ছেন। সেখানে এরদোয়ানের সঙ্গে বৈঠকে বসার আগে ওই ঘোষণা দেন ট্রাম্প। 2020 সালে রাশিয়ার তৈরি S-400 ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা কেনায় তুরস্কের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছিল ওয়াশিংটন। ওই সময় F-35 যুদ্ধবিমান কর্মসূচি থেকেও আঙ্কারাকে বাদ দেওয়া হয়। তুরস্কের ওপর আরোপিত এই নিষেধাজ্ঞার বিষয়ে সাংবাদিকরা জানতে চাইলে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন, আমরা এসব নিষেধাজ্ঞা তুলে নিতে যাচ্ছি। ইরান প্রসঙ্গ টেনে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তুরস্ককে যুক্তরাষ্ট্রের ঘনিষ্ঠ মিত্র হিসেবে অভিহিত করেছেন। তিনি বলেন, ইরানকে তুরস্ক খুব ভালোভাবে বোঝে এবং মধ্যপ্রাচ্যের পরিস্থিতি মোকাবেলায় আঙ্কারা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। মার্কিন মিত্র ইসরায়েলের সঙ্গে তুরস্কের সম্পর্কের টানাপোড়েনের প্রসঙ্গ টেনে ট্রাম্প বলেন, কিছু মানুষ মনে করেছিলেন তুরস্ক এই সংঘাতে জড়িয়ে পড়তে পারে, তবে দেশটি তা করেনি। তার মতে তুরস্ক একটি অত্যন্ত শক্তিশালী সামরিক রাষ্ট্র, তারা যুদ্ধে জড়াতে পারত কিন্তু তা করেনি। তবে ট্রাম্পের এই সিদ্ধান্তে বেজায় অখুশি ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। তুরস্কের কাছে যুক্তরাষ্ট্র F-35 স্টেলথ যুদ্ধবিমান বিক্রি করলে তা মধ্যপ্রাচ্যে ক্ষমতার ভারসাম্য ধ্বংস করবে বলে মন্তব্য করেছেন তিনি। নেতানিয়াহুর ভাষায় তুরস্কের হাতে এই ক্ষমতা তুলে দিলে বিশ্বকে আগ্রাসনের উত্থান দেখতে হবে। 7 জুলাই মার্কিন সংবাদ মাধ্যম CNN-কে দেওয়া এক সাক্ষাৎকারে এসব কথা বলেন নেতানিয়াহু। ট্রাম্প দীর্ঘদিন ধরে অভিযোগ করে আসছেন যে ন্যাটোর ইউরোপীয় দেশগুলো প্রতিরক্ষায় পর্যাপ্ত অর্থ ব্যয় করে না। অন্যদিকে ইউরোপের অনেক দেশ ইরান যুদ্ধ ঘিরে ট্রাম্পের যুদ্ধংদেহী মনোভাবের সমালোচনা করছে, কিন্তু এরদোয়ান মুসলিম দেশের রাষ্ট্রপ্রধান হয়েও ট্রাম্পকে চটাননি, বরং আঙ্কারায় ন্যাটো সম্মেলনের মাধ্যমে তিনি নিজেকে যুক্তরাষ্ট্র এবং ইউরোপের মাঝখানে একজন মধ্যস্থতাকারী হিসেবে দাঁড় করিয়েছেন। বিশ্লেষকদের মতে ট্রাম্পের সাথে ইউরোপীয় নেতাদের দূরত্ব সৃষ্টি হওয়ায় বিষয়টিকে এরদোয়ান লুফে নিয়েছেন। ট্রাম্প যখন ইউরোপের অন্যান্য দেশের আনুগত্য নিয়ে প্রশ্ন তুলছেন, তখন এরদোয়ান তুরস্ককে ট্রাম্পের সামনে ন্যাটোর সবচেয়ে অনুগত ও নির্ভরযোগ্য অংশীদার হিসেবে উপস্থাপন করছেন। এর ফলে ন্যাটোর ভেতর তুরস্কের দর কষাকষির ক্ষমতা অনেক বেড়ে গেছে। এরদোয়ান একদিকে ফিলিস্তিন ও অন্যান্য ইস্যুতে কড়া অবস্থান নিয়ে মুসলিম উম্মার জনপ্রিয় নেতা হিসেবে নিজের ভাবমূর্তি ধরে রাখছেন, আবার অন্যদিকে ট্রাম্পের ব্যক্তিগত পছন্দ অপছন্দকে সুনিপুণভাবে ব্যবহার করে বড় বড় ভূ রাজনৈতিক ফায়দা তুলে নিচ্ছেন।